নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। সোজা সাপটা নিয়ে আমি এসেছি বালুরঘাটে। একদম শান্ত শহর বালুরঘাট, নিস্তব্ধ এবং ভোটের গরম আছে, কিন্তু কোথাও সেরকম উত্তেজনা নেই। আমার সামনে রয়েছেন আরও একজন শান্ত, আপাত নির্বিরোধী ভদ্রলোক, সুকান্ত মজুমদার। নমস্কার সুকান্তবাবু, আপনাকে সোজা সাপটায় স্বাগত। ধন্যবাদ। আপনি কিন্তু হট সিটে বসে আছেন। হট সিট মানে বিজেপি রাজ্য সভাপতির চেয়ারে। আপনার সামনে অমিত শাহ টার্গেট দিয়েছেন 35। আপনার সামনে পূর্বসূরিকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ। এইরকম বালুরঘাটের মতো একটা নিস্তরঙ্গ সুন্দর ছোট্ট শহর থেকে উঠে এসে এই চ্যালেঞ্জটা নিতে কেমন লাগছে? যেমন সমুদ্রের গভীরতা যত হয়, বেশি হয়, তত সমুদ্র স্থির থাকে। আমরা ছোটোবেলা থেকে তাই শিখে এসেছি, তত পড়ে এসেছি, মানে সেটাই জেনে এসেছি। তো শান্ত স্থিরের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা সময় এলে পরে বোঝা যায়, সময় না এলে বোঝা যায় না। তা আমার মনে হয় যে হ্যাঁ, বালুরঘাটের মতো একটা ছোট শহরের মানুষ আমি। 25খানা ওয়ার্ড, কিছুদিন আগে আরও কম ছিল, কয়েক বছর আগে। মফস্বল শহর অ্যাকচুয়ালি, হয়তো শহরের পর্যায়ে পরেও না, অন্যান্য রাজ্যের শহরগুলোকে দেখলে পরে হয়তো। তো সেই জায়গা থেকে আমার বড় হওয়া এবং তারপরে পার্টির এত বড় দায়িত্ব দেওয়া, সেই জন্য পার্টির নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। অবভিয়াসলি ইটস এ চ্যালেঞ্জিং জব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুকান্তবাবু, আপনি বটানির অধ্যাপক, উদ্ভিদ নিয়ে আপনার কাজ। হঠাৎ সেই উদ্ভিদ জগৎ ছেড়ে হঠাৎ প্রাণী জগতের এই জটিল ময়দানে এই রাজনীতিতে কেন এলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, উদ্ভিদ হোক, ব্যাকটেরিয়া হোক, প্রাণী হোক, মানুষ হোক, যেই হোক, সবার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজি তো সেম। তো স্বাভাবিকভাবে আপনি উদ্ভিদের বায়োলজি বলুন আর ব্যাকটেরিয়ার বায়োলজি বলুন, বেসিক জায়গায় সবাই সেম, ঠিক আছে? সেন্ট্রাল ডগমা সেম। একসময় বলা হতো মার্কসিজম ইজ এ সেন্ট্রাল ডগমা। তো যাই হোক, পরবর্তীকালে মার্কসিজমও ভুল প্রমাণিত হয়েছে, সেন্ট্রাল ডগমাও আগে যাকে বলা হতো সেটাও চেঞ্জ হয়েছে। শুধু আপনি কখনো ভেবেছিলেন আপনি প্রথমবার সাংসদ হয়ে রাজ্য বিজেপি সভাপতি হবেন? না, কোনোদিনও ভাবিনি, ভাবার অবকাশই হয়নি। কারণ আমি যারা জানে আমার আরএসএস ব্যাকগ্রাউন্ড, আমি এইখানেই শাখা করতাম। আমি যখন ক্লাস 11-12-এ পড়ি তখন আমার সংঘের সাথে যোগাযোগ হয়, সংঘের শাখায় যেতাম। তারপরে রাজনীতিতে আসার সুযোগ হয়েছে, রাজনীতিতে এসেছি। খুব তাড়াতাড়ি দায়িত্ব পরিবর্তন হয়েছে, আমি সিকিমের মতো রাজ্যের ইনচার্জ হয়েছি। তখন বুঝতে পারতাম না যে কেন আমাকে এত তাড়াতাড়ি এত জায়গায় পাঠাচ্ছে। একসময় আমাকে জেপি নাড্ডা সাহেবের সভার দায়িত্ব দেওয়া হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। তো দায়িত্ব পালন করতে করতে পার্টি আবার এত বড় দায়িত্ব দিয়ে দিয়েছে, আমি এক্সপেক্ট করিনি কোনো। আমি যখন অধ্যাপক হওয়ার চেষ্টা শুরু করলাম যে আমাকে অধ্যাপক হতে হবে, তো আমাকে তো এই বালুরঘাট কলেজের মতো ছাপোষা কলেজে পড়ে আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে মনে করা হয় যে কলকাতা থেকে অনেকটা পিছিয়ে পড়ে ইউনিভার্সিটি, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকে ইউনিভার্সিটি। সেখান থেকে পড়ে আমাকে অল ইন্ডিয়া এক্সাম ক্র্যাক করতে হয়েছে। তো যত বড় চ্যালেঞ্জ আসে মানুষের মধ্যে, তত বেশি তার যে করার ক্ষমতা বা তার যে পাওয়ার, সেটা আস্তে আস্তে বাড়ে। সুকান্ত মজুমদার মানে মিতভাষী, সুকান্ত মজুমদার মানে ঠান্ডা স্বভাব, সুকান্ত মজুমদার মানে শান্তশিষ্ট। আবার সুকান্ত মজুমদার মানে পুলিশের গাড়ির উপরে উঠে পড়া, সুকান্ত মজুমদার মানে পুলিশের সাথে ধস্তাধস্তি করা। তো বিজেপির এর আগের সভাপতি যারা আছেন তারাও খুব ভালো কাজ করেছেন, কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি, মারামারি, এক্ষেত্রে অ্যাটলিস্ট সুকান্ত মজুমদার পিছিয়ে নেই, এটুকু বলতে পারি। দেখুন, আমি বহু আগে পড়েছিলাম কোথাও, একজন রোমান সম্রাট ছিলেন অগাস্টাস, যার নামে আগস্ট মাসটার নাম করা হয়েছে। তিনি বলতেন যে লাইফ হচ্ছে আমাদের নাটকের রোলের মতো, আমাকে যখন যে রোল দেয়া হবে সেই অনুসারে অ্যাক্ট করা, সেই অনুসারে কাজ করা। আমি নিজে কিন্তু খুব শর্ট টেম্পার্ড লোক, কিন্তু এখন আমাকে দেখলে বোঝা যায় না। রাজনীতিতে আসার পর আমি নিজেকে মোল্ড করে ফেলেছি। আমি যখন ইউনিভার্সিটির টিচার ছিলাম, আমার ওই ইউনিভার্সিটি পড়ানোর 5 বছরের মধ্যে 2জন ছাত্র হসপিটালাইজড হয়েছিল উইদাউট টাচিং দেম। আমি তাদেরকে টাচও করিনি, স্পর্শ করিনি। তাদের মধ্যে একজন ভবিষ্যতে অধ্যাপক হবে আর কিছুদিন পরে, আমি নাম বলছি না, খুব ভালো রিসার্চ করছে এখন, পরবর্তী সময় নেট কোয়ালিফাই করে সে ভালো কাজ করছে। হসপিটালাইজ করলেন কি করে? মানে শুধু বাক্যবাণে সে অসুস্থ হয়েছিল 2জন। কিন্তু বিজেপির বহু নেতার বাক্যবান তো আপনার উপরে আছে। যখন যেখানে যে ধরনের কাজ প্রয়োজন হয়, আমাদের শরীরও তাই। আমি বায়োলজির টিচার, তো যখন আমি ছোট ছিলাম, আপনিও ছোট ছিলেন মায়ের গর্ভে,
তখন আমাদের দেহের কোষগুলো না ফটাফট ফটাফট ভাগ হতো আমাদেরকে বড় বানানোর জন্য। কিন্তু এখন যদি ভাগ হয় আপনার আমার ক্যান্সার হবে। এখন ভাগ হওয়ার দরকার নেই, তখন ভাগ হওয়ার দরকার ছিল। তার মানে সুকান্ত মজুমদার প্রয়োজনে কঠোর হতে পারেন, কড়া হতে পারেন, হাত চালাতে পারেন, মারপিট করতে পারেন। লোকে তো তাই বলে, জানে যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা জানে। আমি ওই 5টা অধ্যাপকের মতো না যারা সকালবেলা উঠে পড়তে বসতো, সন্ধ্যেবেলা উঠে পড়তে বসতো। আমি তার মাঝে গিয়ে আদিবাসীদের সাথে ফুটবলও খেলতাম। যারা আমাকে ছোটোবেলা থেকে চেনে, আমার বাড়ির একটু দূরে গেলেই পঞ্চায়েত এলাকা শুরু হয়ে যায়, যে পঞ্চায়েতটা এখন আমাদের দখলে আছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত। তো যারা আমাকে ছোটো থেকে চেনে তারা জানে ভুসলিয়া বলে একটি মাঠ আছে এখানে, সেখানে আমার নিয়মিত ফুটবল খেলা আমার অভ্যেস ছিল। মোকাবিলা করতে কখনো কোনো ভয় ডর নেই আমাদের, অভ্যেস আছে আমাদের, সে ভেতরে হোক আর বাইরে হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন। লড়াই তো লড়াই, ভেতরে বাইরে যেখানেই হোক না কেন। সন্ধ্যা অমিত শাহ রাজ্যে এসে 35-এর টার্গেট বেঁধে দিয়েছেন। আপনিও প্রচারে গিয়ে বেরিয়ে বলছেন যে এ রাজ্যে বিজেপি 30-এর বেশি আসন পাবে। সত্যি কি আদৌ সম্ভব? দেখুন না, অপেক্ষা করুন কিছুদিন। 18 কোনো তো সম্ভব ছিল, আমি তখন রাজনীতির বাইরে ছিলাম, যতদিন আমি ভোটে দাঁড়াইনি। আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি। তো তখন অমিত শাহজি 22 কি 24-এর টার্গেট দিয়েছিলেন। আমি আমার ইউনিভার্সিটির এক মানে কলিগ আর কি, সহকর্মীর সাথে আলোচনা করছিলাম। আমাকে সে বলছিল, সুকান্ত এতগুলো সিট পাবে? আমি তখন বলেছিলাম কমসে কম তো 15টা পাবে, আমার যেটা মনে হচ্ছে যে কমসে কম 15টা পাবে। আমি তখন রাজনীতিতে আসিনি, কিন্তু আমি বলছি সেই সময় ইউনিভার্সিটির বাইরে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে আলোচনা হচ্ছিল। অমিত শাহজি যখন কিছু বলেন অনেক চিন্তা ভাবনা করে বলেন। কিন্তু অমিত শাহজি বলছেন তার তো বলার কথা, তিনি বলবেন, এটা রাজনীতিতে আছে। কিন্তু আপনার দলের যে সংগঠন, সেই সংগঠনের সমস্যা আছে, আপনি নিজেও জানেন। এবার এই সংগঠন নিয়ে আপনি 30 পেরোতে পারবেন? কেন বেরোতে পারবো না? আমার যেটা মনে হয়, যেমন আমি নিজের এক্সাম্পল দিয়ে বলছি, নিজের উদাহরণ দিয়ে বলছি। আমি 19 সালে যখন ভোটে লড়ি, আমার 700 বুথে এজেন্ট ছিল। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে গোটা রাজ্যে যে বুথের সংখ্যা আছে, ভেরিফাইড বুথ ইন দ্য সেন্স দ্যাট যে আমরা পার্টি অফিস থেকে ফোন করেছি, আমাদের কল সেন্টার থেকে, যে সাপোজ আপনার কাছে গেছেন, বিশ্ব মজুমদারবাবু বলছেন, বলে হ্যাঁ বলছি, আপনি কি বিজেপির বুথ সভাপতি? উনি যখন বলেছেন হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি ওই বুথ সভাপতি, তখনই তাকে ধরা হয়েছে। অনেকেই বলেছে না আমার নাম ভুল করে গেছে, এটা ঠিক নেই, সেগুলোকে আমরা ডিসকার্ড করেছি। এই করার পর এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির গোটা রাজ্যে যত বুথ আছে, আমি সংখ্যাটা আপনাকে এই মুহূর্তে বলবো না, কিন্তু যতগুলো আছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে প্রথম রেকর্ড সংখ্যা। তাহলে পঞ্চায়েতের ফল হলো কেন? পঞ্চায়েতে 18তে কী ফল ছিল, এখন কি ফল আছে? পঞ্চায়েতে ভোট হয়েছে নাকি? ভোট করতে দিন না। আরে আপনারা তো ডায়মন্ড হারবার দেখেন, ডায়মন্ড হারবারকে জাহাঙ্গীরকে সরিয়ে দিয়ে ভোটটা করান, দেখবেন কি অবস্থা হয় ডায়মন্ড হারবারে। ফলতা হিন্দু প্রধান এলাকা, সেখানে ডায়মন্ড হারবারে গিয়ে ওখানে ফলতাতে গিয়ে জাহাঙ্গীর খান ওস্তাদি মারে। তো সব জায়গাতে এরকম গুন্ডামি বদমাশি। এখানে আমার পঞ্চায়েত কিভাবে দখল করেছে জানেন? বটুন পঞ্চায়েত ছিল, তার পঞ্চায়েতে ছাপ দেওয়া ব্যালট পাওয়া গেল নদীর ধারে, প্রুফ আছে। আপনারও তো সংগঠন আছে, আপনারা কেন লড়ে নিতে পারছেন না না, সংগঠনের সাথে লড়তে পারে, পুলিশের সাথে আপনি লড়তে পারবেন কি? অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। বিডিও বক্স চেঞ্জ করে দিচ্ছে রাতের অন্ধকারে, আপনি কিভাবে সেটাকে চেঞ্জ করবেন? সেটাকে তো আপনি আটকাতে পারবেন না। আমরা তৃণমূলকে দেখে নেব, তৃণমূল কোনো ফ্যাক্টরি না, এখানে তো কোনো ফ্যাক্টরি না। আপনি পুলিশকে বলে শুধু নিরপেক্ষ থাকতে হবে, বিজেপির পক্ষে কাজ করতে হবে না। কিংবা বলবে যে দুপক্ষ মারামারি করো, বুঝে নাও তোমরা, আমরা কোনো পক্ষেই কেউ অ্যারেস্ট করবো না, বলে দিক, দেখে নিচ্ছি তৃণমূলের কত দম আছে। এইখানে এই শান্ত জেলাতেই আমি চ্যালেঞ্জ করছি, পুলিশ ছাড়া এদের 5 টাকার দাম নেই। পুলিশকে বাদ দিয়ে দিন, তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা বাড়ি থেকে বেরোতে পারবে না। অনেক নেতা দাদা আমাদের দলে এসেছিলেন, ফিরেও গেছেন। কে কত বীর পালোয়ান আমরা দেখেছি, সিকিউরিটি করে পাগল হয়ে ঘুরে বেড়াতো। আর আমি যখন রাজ্য সভাপতি হই, যখন আমাকে মমতা ব্যানার্জির বাড়ির কাছে আমাদের প্রার্থী তার দেহ নিয়ে গেছিলাম, মৃতদেহ, আমাকে পুলিশ, নাম ভুলে যাচ্ছি তার এখন, বাগারিয়া সম্ভবত তার নামটা, শ্রীরাম ঝাঝারিয়া, না না মাগারিয়া সামথিং, আকাশ মাগারিয়া, তুলে ফেলে দিয়েছিল আমাকে। সিকিউরিটি ছিল না আমার, আমি কোনো সেন্ট্রাল সিকিউরিটি ইউজ করিনি। সভাপতি হওয়ার বেশ কয়েকদিনও আমার সেন্ট্রাল সিকিউরিটি ছিল না। একজন এখানে রাজ্য সরকার থেকে একজন কনস্টেবল দিয়েছিল, আমি কলকাতা গেলে তাকে রেখে যেতাম, এখানে ওখানে গেলে হোটেল খরচ বাড়বে আমার, ট্রেনে বাসে ঘুরে বেড়াতাম। আর আমি তৃণমূল নেতাদেরকে দেখেছি যারা আমাদের পার্টিতে এসেছে সিকিউরিটি ছাড়া নড়তে পারে না। সিকিউরিটি বলছে, হ্যাঁ অনেক নেতাই বলছে সিকিউরিটি, অনেক নেতাই বলেছে সেই সময়, তারা ফিরেও গেছে। আচ্ছা সুন্দর, একটা সত্যি কথা বলছি, এই আমার ছিল না,
এই আপনাদের বহু নেতা আমি দেখেছি যারা তৃণমূল থেকে, আপনি আপনার কথা শুনে ধরতে ধরে বলছি, 10টা 5টা 15টা সব জংলা ছাপ সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি মানে রাজনীতিতে, এই আপনি বললেন ভালো পারসেপশন হচ্ছে? ভালো, দেখুন কিছু লোকের তো প্রয়োজন আছে, এটা অস্বীকার করা যায় না। চারানা শিখি যাদের 2টো লোক পেছনে নেই, তাদের 15টা সিকিউরিটি। দেখুন কিছু লোকের প্রয়োজন আছে যাদের উপর যারা টার্গেটেড, ঠিক আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। হামলা হয়েছে এবং তৃণমূল রাজনৈতিক দলটা খুব নোংরা, তো স্বাভাবিকভাবে তারা যা ইচ্ছে তাই করতে পারে। যারা এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিতে পারে তারা কি না করতে পারে বলুন তো? শুধু আপনার উপর আক্রমণ হবে তা না, নানা ধরনের নোংরা খেলা হয়। শুধু তৃণমূলের মতো বিজেপিরও একটা বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। গত বছর মুরলীধর সেনলারে আপনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। ভোটের ময়দানে এই গোষ্ঠীদ্বন্দ্বের মূল্য কি চুকাতে হবে? দেখুন বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলবো তুলনামূলকভাবে কম। তার কারণ হচ্ছে যখন আমাদের ভোটের পার্সেন্টেজ 6%-এরও আশেপাশে ছিল, তখনও এই ধরনের ঘটনা ঘটেছে। এটা বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির একটা আমি বলবো যেটা আমাদের লিগ্যাসি হুইচ ইজ ভেরি ব্যাড। এমনকি আমি শুনে অবাক হয়ে গেলাম, আমাদের এর আগের যারা পূর্বতন সভাপতি ছিলেন, যাদের আমলে বিজেপির পঞ্চায়েত পাওয়ারও কথা ছিল না, সেই সময়ও বিখ্যাত লোকেদের যারা যে রাজ্য সভাপতি ছিলেন তাদেরও বিরুদ্ধে এই ধরনের আন্দোলন হয়েছে। শুধু সুকান্ত মজুমদার কোন ছাড়, তাদের তুলনায় সুকান্ত মজুমদার খুব ছোট একজন ব্যক্তি, হরিপদ ভারতী, তার মতো বাগ্মী বক্তা নাকি পশ্চিমবঙ্গের ইতিহাস, আমি তো শুনিনি কিন্তু যারা শুনেছেন তারা বলেন ওরকম বাগ্মী বক্তা নাকি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো রাজনৈতিক দলেই জন্মাননি, তার আমলে বিক্ষোভ হয়েছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমাদের মুখপাত্র চিফ স্পোক্সপারসনই বলছিলেন, উনি যেহেতু ভারতীয় জনতা পার্টির ইতিহাসটা খুব ভালো জানেন, আমাদের শ্রমিকদা, উনিও খুব বাগ্মী লোক। তো প্র্যাকটিক্যালি এটা বিজেপির একটা রোগ যে বিজেপির পদ না পেলে পরে, আর আমাদের সাংগঠনিক বিষয়, আমরা সাংগঠনিক দল, আমাদের পদ খুব সীমিত। আপনারা জানেন আমাদের রাজ্যে কতগুলো জেনারেল সেক্রেটারি হবে ততগুলো ফিক্সড, জেলায় কতগুলো হবে সেটাও ফিক্সড। এটা তৃণমূল কংগ্রেস না, তো তৃণমূল কংগ্রেসে আছে 46 নম্বর জেনারেল সেক্রেটারি, 47 নম্বর জেনারেল সেক্রেটারি, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মুখ্যমন্ত্রী কোন সাডেনলি জিজ্ঞেস করবেন তার রাজ্যে সাধারণ সম্পাদকের সংখ্যা কত পার্টিতে, উনি বলতে পারবেন না। এমনকি যারা সাধারণ সম্পাদক তারাও অনেকে বলতে পারবেন না যে তুমি কত নম্বর, সে হয়তো বলবে আমি 45 নম্বর, বাকি কারা কারা আছে কেউ জানে না। সেই জন্য আপনাদের দলে ওই একটা পদ যেহেতু সীমিত, পদ নিয়ে একটু লড়াই হয় আমাদের, কিন্তু সবাই জানে এখানে আদর্শ, এখানে ব্যক্তির কোনো স্থান নেই। দেখুন আমরা কোনো ব্যক্তিকে দেখে নড়ি না, এটা সবসময় মাথায় রাখবেন। ভারতীয় জনতা পার্টি হচ্ছে আদর্শের উপর ভিত্তি করা দল, আমরা পঞ্চনিষ্ঠাতে বিশ্বাস করি। আপনার আগে এই রাজ্য সভাপতির চেয়ারে ছিলেন দিলীপ ঘোষ। তিনি কথায় কথায় বলছেন যে আমি দল থেকে 2 থেকে 18-তে নিয়ে গেছি, 3 থেকে 77-এ নিয়ে গেছি। 2021-এর বিধানসভা নির্বাচনের পর আপনি রাজ্য সভাপতি হয়েছেন। গত 3 বছরে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দলকে আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন? আপনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। তার বক্তব্য যে আগে তো করে দেখা, এরা যে নাম্বার করে দেখা যে কত আসন পায়, কি পায়, এটা প্রথম অ্যাসিস্ট টেস্ট। দেখুন রাজনীতি তো সবসময় চ্যালেঞ্জের। সেই সময় 6000 আমাদের পঞ্চায়েত সদস্য ছিল, এবার ডবলের কাছাকাছি হয়ে গেছে, 11,000 পঞ্চায়েত সদস্য হয়েছে আমরা এবার করতে পেরেছি। এবং দেখবেন আমি কথায় কথায় আমরা বলি, আমি বলি না, এটা সুকান্ত মজুমদারের ইউএসপি আমি মনে করি। কারণ ব্যক্তিগতভাবে সুকান্ত মজুমদার একা কিচ্ছু করতে পারবে না। যারা মনে করেন যে আমি একা করি বা অমুক করে, কেউ কিচ্ছু করতে পারে না একা। বিজেপিতে একা কিছু হয় না। পলিটিক্স ইজ এ টিম গেম। বিজেপিতে অবভিয়াসলি শুড বি দ্য টিম গেম। বিজেপিতে টিম গেমেই হয়। এবং আমিও নিজে বলার সময় আমরাই বলি সবসময়, এটা লক্ষ্য করবেন, এটা অন্যদের থেকে আমার পার্থক্য। কারণ আমি টিম গেমে বিশ্বাস করি। একা একজন ব্যক্তি এলেন আর সব পরিবর্তন করে দিলেন, এরকম হয় না রাজনীতিতে। আমার তো তাই মনে হয় পরিবর্তনের প্রেক্ষাপট লাগে। অনেক বড় বড় নেতা এসেছেন আমাদের, তাদের সময় উপযুক্ত ছিল না। তপন শিকদার কি কম বড় নেতা ছিলেন নাকি? তপন শিকদারের মতো বক্তব্য রাখার এখনও আমরা পারি না, কোনো নেতা নেই, এই মুহূর্তেও নেই আমি বলবো যারা পশ্চিমবঙ্গে তপন শিকদারের মতো বড় জননেতা। আমরা দেখেছি তপনদা একা কিভাবে দল চালাচ্ছে। বিষ্ণুকান্ত শাস্ত্রীজি ছিলেন, তারপরে আপনার সুকুমার ব্যানার্জি ছিলেন, তারা তো সিট পাননি এত। তার মানে কি তারা অযোগ্য? না, এটা বলা যায় না। পরিস্থিতি ছিল না। একটা রিয়াকশান, বিক্রিয়া তখনই হয় যখন আপনি এটা মেশালেন ওটা মেশালেন, সবসময় বিক্রিয়া হবে না। তার অ্যাটমসফিয়ারিক চাপ কত সেটা নির্ভর করবে, টেম্পারেচার কত, অনেক বিক্রিয়া নির্ভর করে।
এইসবের উপরে কোনো একজন সুকান্ত মজুমদার, কোনো একজন শুভেন্দু অধিকারী বা কোনো একজন দিলীপ ঘোষ একা কিছু করতে পারবে না? আমার তাই বিশ্বাস না হয় যে একা কেউ কিছু করতে পারে না। হ্যাঁ, একা একজন নেতা এসে সাময়িক কিছু পরিবর্তন আনতে পারে। দিলীপদা লড়াই করেছেন, এটা কেউ অস্বীকার করে না, আমরাও অস্বীকার করি না, কিন্তু তার সাথে প্রেক্ষাপটও ছিল। যদি প্রেক্ষাপট না থাকতো, সিপিএমের কম্প্রোমাইজড হয়ে যাওয়া, সিপিএম নিচু হয়ে যাওয়া, বিরোধী হিসেবে তার স্থান ধরে রাখতে না পারা, এই যে ফিজিক্যাল কন্ডিশন বা এটা ওই ভোটটা এখানে ট্রান্সফার হওয়া, আগে তো হয়নি, উপায় ছিল না। সিমিলার কাইন্ড অফ ঘটনা, মানে এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে যখন মমতা ব্যানার্জি উঠছিলেন, তখন কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তপন শিকদারের থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। সুন্দর, সন্দেশখালী ইস্যুকে গোটা রাজ্যে নিয়ে যেতে চাইছেন আপনারা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী নিয়ে বার্তা দিচ্ছেন। সন্দেশখালী রেখা পাত্রকে আপনার বসিরহাটে প্রার্থী করেছেন। আপনারা চাইছেন সন্দেশখালীর ইস্যুটাকে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? গোটা রাজ্যে অলরেডি ছড়িয়ে গেছে। গত কয়েকদিন আগে, আমার নমিনেশনের ঠিক 2-3 দিন আগে, আমরা গঙ্গারামপুরে মহিলাদের নিয়ে একটা মিছিল করেছিলাম। যদি সময় সুযোগ হয় একবার ভিডিওটা দেখবেন। সেদিন গঙ্গারামপুর সহ গোটা জেলার মানুষ স্টান্ট হয়ে গেছিলো যে এত মহিলা, এবং আমিও অবাক হয়েছিলাম যে এত মহিলা বেরিয়ে আসছে। মহিলারা বুঝতে পারছে যে এই সরকার যদি থাকে তাহলে তাদের ইজ্জত, সম্মান, মান সম্মান কোনোটাই সুরক্ষিত নয়। এবং শুধু সন্দেশখালী নয়, এরকম সন্দেশখালী, শেখ শাহজাহান, অনেক না বেশিরভাগ জায়গাতে আছে। এখানে আছে, এখানেও আছে। আমি বলছি, একজন পুলিশ অফিসার পাশের জেলাতে দাঁড়িয়েছেন, তার রিপোর্ট নিন, তিনি বহুদিন এই জায়গাতে ছিলেন। শেখ শাহজাহানের মতো লোকেরা তৃণমূল কংগ্রেসে প্রচুর আছে। কেউ শেখ শাহজাহানরা ওই যে বলে না, গু খায় সব মাছে, নাম হয় একটা বিশেষ প্রকারের মাছে। তো শেখ শাহজাহানের মতো লোকেরা শেখ শাহজাহানের মতো ফেসে গেছে, কম পড়াশুনো ছিল সেই জন্য ফেসে গেছে। অনেক শিক্ষিত হোয়াইট কলার মানুষ, সোকল হোয়াইট কলার মানুষরা এই ধরনের কাজ করে। আপনি কি নাম না করে প্রসূন ব্যানার্জি? আমি কারো নাম নিতে চাই না, আপনি কান পাতুন না। এখানে কান পাতলে পরে আপনি শুনতে পাবেন, এই হোটেলে কান পাতলে পরে আপনি শুনতে পাবেন। সুন্দর, অনেক ঢাকঢোল পিটিয়ে সিএ ফাইনালি কার্যকর হয়েছে। তো লোকসভা ভোটের প্রচারে বা মঞ্চে আপনারা সিএ কে এভাবে প্রচারের জায়গা আনছেন না কেন? না, সিএ আমরা প্রচারে আনছি, অবশ্যই আনছি। এবার দেখুন, সিএ একটা আইন যেটা সেকশনাল লোকেদের জন্য প্রযোজ্য, সবার জন্য তো সিএ নয়। তো স্বাভাবিকভাবে যেখানে মতুয়া, উদ্বাস্তু সংখ্যা বেশি, আমরা সিএ এর কথা সেখানেই বলছি। সিএ এর মাধ্যমে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে, বেশি দিন টাইম লাগবে না, বেশ কিছু মানুষকে নাগরিকত্বও দেওয়া হবে। প্রায় 2-3 হাজার মানুষ অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইস্যু করছেন, প্রতিটা ময়দানে গিয়ে বলছেন সিএ মানে, তারপরে ধাপে এনআরসি আসছে, নাগরিক তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এটাকে হাই ভোল্টেজ পলিটিক্সের জায়গায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যে কথা বলছেন, যেরকম বলেন, এবং উনি খুব ভালো মিথ্যে কথা বলতে পারেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং মিথ্যে কথা বলে অনেক মানুষকে কনভিন্স করতে পারেন। দেখুন, সাধারণ মানুষ অত পড়াশুনো জানেন না, বা আমি বলবো নলেজেবল না। অনেকে আসামের উদাহরণ দেয় যে আসামে এরকম হয়েছে, আসামে এরকম হয়েছে, কিন্তু আসাম ইজ এ সেপারেট থিং, সেপারেট ইনসিডেন্ট। আসামে যে ঘটনাটা ঘটেছে এনআরসির জন্য, তো এনআরসি কেন আসামে শুধু হলো, এই উত্তরটা তৃণমূল কেন দেয় না? আসামে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, কার কার মধ্যে? রাজীব গান্ধী, কার নেতা? মমতা ব্যানার্জির নেতা। রাজীব গান্ধী যখন সেই চুক্তি করছেন, সেই সময় মমতা ব্যানার্জি কংগ্রেসে, মমতা ব্যানার্জি দায় নেবে না? রাজীব গান্ধী সই করলেন, আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু সাইন করলো, আর আসামের মুখ্যমন্ত্রী সাইন করলেন। ত্রিপাক্ষিক চুক্তি হলো। কি চুক্তি হলো? যে আসামে এনআরসি হবে। সই করলেন রাজীব গান্ধী। যখন মমতা ব্যানার্জি কংগ্রেসের নেতা, আসামের ছাত্র সংগঠন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলল যেহেতু চুক্তি হয়েছিল অতএব তোমাকে এনআরসি করতে হবে আসামে। তো সরকার বাধ্য হলো এনআরসি করতে। তাহলে আলটিমেটলি রেসপন্সিবল কাকে? রেসপন্সিবিলিটি কার? রাজীব গান্ধীর, কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মেনে নিলাম আপনার কথা। আমরা একটা ছোট্ট সিম্পল প্রশ্নের উত্তর আপনি দিন, যদি যেটা মাধ্যমে আপনি জনগণকে বলতে পারেন। ধরে নিন লোকে অ্যাপ্লাই করলো, আমি কথার কথা বলছি, নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো, 100টা লোক অ্যাপ্লাই করলো, আপনারা 90 জনকে নাগরিকত্ব দিলেন, সরকার দিল, 10 জন নাগরিকত্ব দিল না, তাদের কি হবে? 100 জন অ্যাপ্লাই করলে 100 জনই নাগরিকত্ব পাবে, কেউ পাবে না এরকম নেই। যারা পাবেন না মনে হচ্ছে আপনাদের, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন। সে তৃণমূল কংগ্রেস করলে পরেও তার নাগরিকত্ব করে দেওয়ার দায়িত্ব আমাদের। কোনো রিফিউজি, আমি আপনার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের
যত রিফিউজি, কারণ আমি নিজে রিফিউজি পরিবারের সন্তান। আমার ঠাকুরদা 1947-এ বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হন। আমার মায়ের বাবা ওপারেই মারা গেছেন, আমরা সম্পত্তি পর্যন্ত নিতে পারিনি ওপারের, জমি জায়গা সব ওই পারে রাজশাহীতে পড়ে আছে, এখনও হয়তো পড়ে আছে, হয়তো খুঁজলে পুরনো নথি পাওয়া যাবে। আমি উদ্বাস্তু পরিবারের সন্তান হিসেবে সবাইকে আশ্বস্ত করতে চাই, ইররেসপেক্টিভ অফ পার্টি, আপনি তৃণমূল কংগ্রেস করেন, আপনি আমার সাথে যোগাযোগ করুন আপনার নাগরিকত্ব নিয়ে অসুবিধা হলে। আপনাকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অধিকার মানে দায়িত্ব আমার। সুকান্ত একজনেরও মানে বাতিল হবে না, একজনেরও বাতিল হবে না। এবং যে মিথ্যে ভয় দেখানো হচ্ছে যে মুসলিমদের এই হবে অমুক হবে, আমি মুসলিম সমাজকেও আশ্বস্ত করতে চাই যে সিএর সাথে না মুসলিমদের যেমন সম্পর্ক নেই তেমন আমারও সম্পর্ক নেই। কারণ আমি উদ্বাস্তু পরিবারের সন্তান হলে, আমি জন্ম এখানে হয়েছে, আমি নাগরিক এখানে। যারা উদ্বাস্তু হয়ে এপারে এসছেন, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাকে হয়তো অ্যাপ্লাই করতে হতো, কিন্তু তিনি বেঁচে নেই, অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। সেই জন্য যে মিথ্যে বোঝানো হচ্ছে। এবং দেখুন, যখন সিএ পাস করানো হয়েছিল, 21-এ নির্বাচন ছিল, স্টেশন পোড়ানো হলো, রেল স্টেশনে ভাঙচুর করা হলো, এখন সেটা আর হচ্ছে না। সম্প্রতি আপনি একটি মন্তব্য করেছেন, মন্তব্য হচ্ছে বৃদ্ধ বয়সে ভোটে হারানোর জন্য বিপ্লব মিত্রকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। জয়ের ব্যাপারে এতটাই কনফিডেন্ট আপনি? দেখুন, অবশ্যই আমি 100% কনফিডেন্ট। তার কারণ হচ্ছে আমাদের আমলে, অর্থাৎ বিজেপির আমলে, আমার সাংসদ থাকা অবস্থায় এখানে মানুষের মেন কেন্দ্রের কাছে যেটা ডিমান্ড থাকে, কেন্দ্র সরকারের কাছে, সেটা হচ্ছে রেলে যে পরিমাণ ফান্ড আমরা নিয়ে এসেছি, রেল ছাড়া অন্যগুলো তো আছেই, সেগুলো আমি বলবো পর এক একটার পর একটা আমি বলে যেতে পারি। এর আগে কোনো আমলে সিএসআর ফান্ড এত পরিমাণ কেউ আনতে পারেনি, আউট অফ বাজেট ফান্ড যাকে বল, বাজেটের বাইরে গিয়ে ফান্ড কোনো সাংসদের আমলে আসেনি। আমি 2-4টে আপনাকে উল্লেখ করে দিচ্ছি, আপনার শুনলে ভালো লাগবে। হিলি বালুরঘাট ঠান্ডা অবস্থায় চলে গেছিল, তাকে খুলিয়েছি, এবং রেল মিনিস্টার আমার সামনে অ্যাকসেপ্ট করেছেন যে এই প্রজেক্ট স্ট্র্যাটেজিক্যালি দেশের সুরক্ষার জন্য খুব দরকারি, যত টাকা লাগবে তত দেব। 500 কোটি টাকা নিয়েছি আমরা এই পোড়া কপাল জেলাতে, কারণ এটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, SC/ST ডোমিনেটেড এলাকা, কোনো এই পরিমাণ টাকা আসেনি। বালুরঘাট স্টেশন, তার বেসিক প্রবলেম কি কেউ কোনো ভাবি না। আগের সাংসদ অর্পিতা ঘোষ ছিলেন তৃণমূল কংগ্রেসে, উনি শুধু দাবি করতেন দিল্লির ট্রেন চালাতে হবে, ব্যাঙ্গালোরের ট্রেন চালাতে হবে, অমুক দাবি করতে তো পয়সা লাগে না, কিন্তু ট্রেনটা চলছে না কেন, তার টেকনিক্যাল ইস্যু কি কেউ খোঁজেই নি। আমি যখন প্রথম সাংসদ হলো, অর্পিতা ঘোষের ডিমান্ড আর তার রেসপেক্টে রেলের জবাব দেওয়া আছে। আমি দেখলাম সিক লাইন পিট লাইন নেই, এখান থেকে নতুন ট্রেন চালু করা যাবে না। পড়তে শুরু করলাম সিক লাইন পিট লাইন কি, দেখলাম যে হ্যাঁ একটা জিনিস দরকার, যাহলে নতুন ট্রেন অরিজিনেট হয় না, এখান থেকে কোনো ট্রেন অরিজিনেট হতো না, শুধুমাত্র পলিটিক্যাল ট্রেন ছিল এখানে, যেটা মমতা ব্যানার্জি সেই সময় চালু করে গেছিলেন ভোট নেবার জন্য, আর কাজের কাজ কিচ্ছু না। হ্যান্ড প্লাঞ্জার সিস্টেম দিয়ে লাইন চেঞ্জ করা হতো এক সময়, এখানে ট্রেন এসে দাঁড়িয়ে থাকতো, ব্রিটিশ আমলের সিস্টেম। আমি তখন পড়াশুনো করে দেখলাম যে এটা ছাড়া এই স্টেশনের এই জেলার উন্নতি সম্ভব নয়। 15 কোটি টাকা বাজেটের বাইরে গিয়ে স্যাংশন করিয়েছি, রেলমন্ত্রীর আপত্তি সত্ত্বেও। পীযূষ গোয়েল রেলমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন দেবেন না। আপনার আমলে তো ট্রেন চালু আপনি দাবি করছেন, আপনার আমলে ট্রেনগুলো চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করছেন যে 1 লাখি বালুরঘাট তো আমার তৈরি করে দেয়, রেল লাইন তো আমি পেতে দিয়ে এসেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো রেলমন্ত্রী ছিলেন, তো রেলমন্ত্রী কে বানায়? প্রধানমন্ত্রী বানায়। প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী ছিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একা ক্রেডিট কীভাবে হয়? অটল বিহারী বাজপেয়ীর ক্রেডিট নেই? আর অটল বিহারী বাজপেয়ীর লোককে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অটল বিহারী বাজপেয়ীর লোক, তার ক্রেডিট গোস টু মি, আমার ক্রেডিটে হয়েছে। আর এখন যে আমরা যে কাজগুলো করছি, এতে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দু মাত্র সহযোগিতা নেই, উল্টে সমস্ত রকমের বাধা আছে। আমরা জমি পাচ্ছি না বালুরঘাট হিলি রেল প্রকল্প করার জন্য। 600 কোটি টাকার প্রজেক্ট, 500 কোটি টাকা চলে এসছে, ভাবুন, মানে মোর দেন 90% টাকা চলে এসছে, তাও রেল প্রকল্প হচ্ছে না, জমি দিচ্ছে না। তৃণমূলের উন্নয়ন এখানে কিচ্ছু হয়নি। আপনাকে তো আমি বলছি, আপনি যান না তৃণমূলের নেতাদেরকে ধরুন, একটু এগিয়ে গেলে এখানে এয়ারপোর্ট আছে, ডান দিকে গেলে এয়ারপোর্ট পাবেন, তার পাশে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নেওয়া হয়েছে। ক বছর আগে জানেন? 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, একটা ইট গাঁথা হয়নি, নট এ সিঙ্গেল পিস অফ ব্রিক। উন্নয়ন হয়েছে, মানব, জেলার মানুষ মেনে নেবে? এত বোকা দেখাতে বলুন তো বিশ্ববিদ্যালয়টা কোথায়? 8 বছর লাগে একটা বিল্ডিং তৈরি করতে, 8 ইয়ার্স। তারা বলছে তারা সব করে দিয়েছে, এখন বলছে মেডিকেল কলেজ বানাবে। যে 8 বছরে একটা বাথরুম তৈরি করতে পারলো না বিশ্ববিদ্যালয়, একটা বাথরুম তৈরি করতে বিশ্ববিদ্যালয়ে, যে একটা বাথরুম তৈরি হয়ে আছে, তাহলে না হয় মেনে নিতাম।
বিশ্ববিদ্যালয় তৈরি করুক, কেন্দ্রের রুসা থেকে শুরু করে যা যা ফান্ড লাগবে ফান্ড ঢুকিয়ে দিব। আমি 3 কোটি টাকা স্যাংশন করিয়েছি, এখানে স্কুলে এআই ল্যাব তৈরি করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব তৈরি করব সিএসআর ফান্ড থেকে, এমপি ল্যাডের বাইরে গিয়ে সিএসআর ফান্ড থেকে আমরা দিব্যাঙ্গজনদেরকে ব্যাটারি চালিত গাড়ি, আপনি রাস্তায় দেখবেন সুকান্ত মজুমদারের ছবি নিয়ে লাগিয়ে টুই টুই করে ঘুরে বেড়াচ্ছে সবাই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে। আগে কোনো হয়নি। 700 লোককে আমরা চশমা দিয়েছি বিনে পয়সায়, 700 সেলাই মেশিন দিয়েছি, বুথে বুথে লাইট গেছে। তার মানে আপনি বলছেন 1977 সালের পর থেকে এই রাজ্যের এই বালুরঘাটের সাংসদ যিনি হয়েছেন তার সাথে কেন্দ্রীয় সরকারের বিপরীত মেরুর লোক ছিলেন প্রথম দিক বাদ দিয়ে 77 থেকে আমি 2019 পর্যন্ত বলছি। মানে 19-এ আপনি সাংসদ হওয়ার পর থেকে অনেক উন্নতি হয়েছে বলছেন। আমি তো আপনাকে প্রুফ দিয়ে দিচ্ছি, এগুলো তো কেউ মিথ্যে বলতে পারবে না। বালুরঘাট শিয়ালদা ট্রেন, সব থেকে ফ্যালাসিটা কি ভাবুন, বিপ্লব মিত্র বলছেন সুকান্ত মজুমদার কিছু করেননি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অথচ যেদিন ব্রিগেডে নাম ঘোষণা হলো বিপ্লব মিত্রের, নাম ঘোষণার পর ওনার লোকেরাই সাংবাদিক গ্রুপে, সাংবাদিকদের যেখানে গ্রুপ আছে, মেসেজ দিচ্ছেন অমুক তারিখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুর স্টেশনে শিয়ালদা বালুরঘাট ট্রেন ধরে এসে নামবেন। ট্রেনটা সুকান্ত মজুমদারের চালু করা। মানে এবারের ভোটে ট্রেনই হচ্ছে আপনার অন্যতম বড় হাতিয়ার। দেখুন, এই জেলা অনুন্নত জেলা, একটা জেলার অনুন্নত বা উন্নত হওয়া নির্ভর করে হচ্ছে কমিউনিকেশনের উপরে। যত কমিউনিকেশন ভালো হবে এই জেলার, তত ভালো এখানে আস্তে আস্তে ব্যবসা বাড়বে, বাণিজ্য বাড়বে, মানুষের হাতে রোজগার আসবে। মুখ্যমন্ত্রী তো কথা দিয়েছিলেন, বিপ্লব মিত্র কথা দিয়েছিলেন এয়ারপোর্ট চালাবেন, চালাতে পারছেন না কেন? রাজ্য সরকারের হাতে এয়ারপোর্ট দেওয়া আছে, 1 টাকাতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে দিয়েছিল, মুখ্যমন্ত্রী বলছেন চালাবেন। আমি বলছি চালানো সম্ভব, আসুন একসাথে কাজ করি। আপনি চিফ সেক্রেটারির সাথে আমার মিটিংয়ের ব্যবস্থা করে দিন। এমনকি যে সিঙ্গেল ইঞ্জিন প্লেন চালানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব করলেন, এখান থেকেও করেছেন, কুচবিহারে যে সিঙ্গেল ইঞ্জিন ফ্লাইট চলে, আমি সেই কোম্পানির সাথে বসেছি দিল্লিতে, তার সিইওর সাথে, যে আপনি কুচবিহারে চালাচ্ছেন আমার সাথে চালান, বালুরঘাটে, হ্যাঁ বালুরঘাটে চালান। মুখ্যমন্ত্রী বলছেন এক সিঙ্গেল ইঞ্জিন চলছে, আপনার ডবল ইঞ্জিন দেওয়ার ক্ষমতা আছে তো দিন, দিতে পারবেন না তো। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ, লোকে ফ্লাইটের টিকিটের টাকা কোথায়? ওই সিঙ্গেল ইঞ্জিনই চলবে আপনার উড়ান প্রকল্পে, সেটা চালু করতে দিন। চিফ সেক্রেটারির সাথে আমি বসতে রাজি আছি, মুখ্যমন্ত্রী অনেক বড় মানুষ, উনি সময় পাবেন না আমার মতো ক্ষুদ্র মানুষের সাথে বসার জন্য, কিন্তু আমার জেলার জন্য, আমার জেলার উন্নয়নের জন্য যদি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারির সাথে বসতে হয়, আমি 100 বার রাজি। আমি সেই কোম্পানির সাথেও কথা বলে রেখেছি, দে আর রেডি টু ফ্লাই, তারা চালাতে রাজি আছে। ওরা পারবেন না, ওদের সেই ক্ষমতায় নেই যে কে কোম্পানি সিইও তার সাথে যোগাযোগ করে, সময় কোথায় ওদের, কাটমানি বালি পাচার এগুলোই তো করতে ব্যস্ত। আজও যান আপনি গঙ্গারামপুরে গিয়ে বালি পাচার হচ্ছে। গত বছর ডিসেম্বরে দলের একটা বৈঠকে আপনি মন্তব্য করেছিলেন, বঙ্গ বিজেপিতে কেউ উপরে ওঠার চেষ্টা করলে অন্যরা পা ধরে নামিয়ে দেয়, অর্থাৎ কাঁকড়ার মতো নামিয়ে দেয়। কে আপনার পা ধরে নিচে নামানোর চেষ্টা করছিল? দেখুন, বাঙালি তো আমরা আসলে, তো বাঙালির তো বলাই হয় সর্বশ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে কাঠি। বাঙালির হাতে কাঠি থাকে, দেবী দুর্গার হাতে ত্রিশূল থাকে, 10 হাতে 10 অস্ত্র থাকে, তো বাঙালির হাতে কাঠি থাকে। নীরশ্রী চৌধুরীও লিখে গেছেন, তো এটা আমি নতুন কিছু বলছি এরকম তো নয়। আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী বাঙালি উনি লিখে গেছেন। বাঙালি তো বরাবরই আত্মঘাতী, জ্যোতি বসুর সময় আত্মঘাতিত্ব করেছে, তো নতুন কিছু নয়। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপিতে নাকি 3টে গোষ্ঠী। দেখুন, আমার তো কোনো গোষ্ঠী নেই, আমি এটুকু বলতে পারি। আমি পার্টির সামান্য কর্মী। পার্টি আমাকে আজ রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছে, কালকে বলবে যে তোমার এই দায়িত্ব নেই, অন্য কিছু চলে যাও। আমি ওখান থেকে টাংটোকলা গোছাবো, 2-3টে ট্রলি আছে আমার, জামা কাপড় ভরে নেব, চলে আসবো এখানে। অতএব আমার লবি করে কি হবে? কিচ্ছু হবে না। অতএব লবি টবিতে আমি বিশ্বাস করি না। পার্টি কাজ দিয়েছে, সেই কাজ আমার যতটুকু ক্ষমতা, হ্যাঁ আমার অন্যের মতো ক্ষমতা নেই, যার যেরকম ক্ষমতা থাকে ঈশ্বর যাকে যেভাবে যতটুকু দিয়ে পাঠায়, আমার যতটুকু ক্ষমতা আছে আমি চেষ্টা করছি। কিন্তু আমার চেষ্টার মধ্যে অনেস্টি আছে এবং পরিশ্রমের কোনো ঘাটতি নেই। এই বেসিকটা, এই মানে বোধটা আছে, যেহেতু আপনি আরএসএস থেকে উঠে এসেছেন বলে। দেখুন, আরএসএস এর যে শাখার সাথে আমার দৈনন্দিন একসময় যাওয়ার বিষয় ছিল, সেখান থেকে অবভিয়াসলি এটা তো আমাদের ওখানেই আমরা এটা শিখি, যে আমাদেরকে শেখানো হয় যে দেশ আগে। আপনার যারা সতীর্থ আছেন তাদের তো রাজনীতিটাই সব,
আপনার তো আর রাজনীতির, আপনি তো একটা অধ্যাপনাও করেন, সুতরাং রাজনীতির দোকান আপনার জন্য শক্ত নয়। না, যেহেতু এখন রাজনীতিতে নেমেছি, স্বাভাবিকভাবে ব্যাক গিয়ারের কোনো জায়গা নেই। আমাকে রাজনীতিই করতে হবে, কিন্তু রাজনীতি করতে হবে মানে সবসময় ওই ক্ষমতার চেয়ারে বসেই রাজনীতি করতে হবে, আমি সেটা বিশ্বাস করি না। আমি আজ এখানে আছি, কালকে অন্য কেউ হবে, আগামী দিনে অন্য কেউ হবে, এটাই ভবিতব্য। এটা খুব ভালো কথা বললেন, চেয়ার পার্মানেন্ট নয়। সুতরাং এই যে 42 জন প্রার্থী আপনারা দিয়েছেন বা দিচ্ছেন, এখনো একটা দূর বাকি আছে, আপনার পছন্দের কতজন আর অন্যদের পছন্দের কতজন? সবাই আমার পছন্দের, অপছন্দের কেউ নেই। দেখুন, আমাদের পার্টিতে নিয়ম হচ্ছে আমরা বোর্ডে বসি, কেউ একজন মত দেন রামকে চায়, আমি হয়তো বললাম শ্যামকে চাই, কেউ হয়তো বললো না যদুকে চাই, কেউ একজন বললো মধুকে চাই। কিন্তু যখন একবার পার্টি ডিসিশন নিয়ে নেয় যে রাম এখানকার ক্যান্ডিডেট, তো রাম সবার ক্যান্ডিডেট। শ্যামকে ডিসিশন এলে শ্যাম সবার ক্যান্ডিডেট। তো পার্টি যখন সিদ্ধান্ত নিয়েছে, পার্টি কোনো একজন ব্যক্তি নয়, পার্টি মানে একটা টিম। আমি রাজ্য সভাপতি, কিন্তু সব ক্ষমতা, সব সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আমি নই, আমাদের বিজেপিতে ওইভাবে কাজ হয় না। সম্প্রতি সন্দেশখালী বিক্ষোভের সময় টাকিতে দেখা গিয়েছিল আপনাকে অন্য রূপে, পুলিশের গাড়ির বনেরের উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এটা কি ভোটের আগে ভোল্টেজ বাড়ানোর প্রতিযোগিতা? বাংলায় বলে যত্র দেশ তত্র বেশ, বা সংস্কৃতেও বলতে পারেন এটা। যখন যেখানে যেরকম প্রয়োজন হয় তো সেখানে সেরকম ওষুধ দিতে হয়। কিন্তু সন্দেশখালীর ঘটনা দেখুন, আমি বারবার বলেছি আবার রিপিট করছি, সন্দেশখালীতে আমার রিয়াকশান সেটাই হয়েছিল যেটা আমার ঘরের পরিবারের মহিলাদের সাথে, সন্দেশখালীতে মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি আমার পরিবারে, আমারও দুটো মেয়ে আছে, বাচ্চা, আমার স্ত্রী আছেন, তাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমি যেভাবে রিয়্যাক্ট করতাম সন্দেশখালীর ক্ষেত্রে আমি ঠিক সেইভাবেই রিয়্যাক্ট করেছি। ব্যক্তি সুকান্ত মজুমদারের ফ্যামিলির মানুষ স্ত্রী কি চাকরি করেন, রাজনীতিতে আছেন? রাজনীতিতে আমার ফ্যামিলির কেউ নেই। মেয়ে, দুই মেয়ে আমার, একজন 9-এ উঠলো আর একজন ছোট একদম প্রি স্কুলে যাচ্ছে, 4 বছর বয়স প্রায়। বালুরঘাটেই পড়াশোনা করেন? বালুরঘাটেই থাকে, বালুরঘাটেই স্কুলে পড়ে। শুধু আপনাকে আক্রমণ করার সময় তৃণমূল বারবার বলে আপনি হচ্ছেন ট্রেনিং সভাপতি, আপনার এখনো মানে ওই ইয়ে হয়নি, আপনি নিশ্চয়ই শুনেছেন। এই লোকসভা ভোটের ফলাফলে আপনি কি জবাব দিতে পারবেন? আমি জীবনের প্রতিটি পদক্ষেপে শিখি, প্রত্যেকের কাছ থেকে শেখার চেষ্টা করি। আগেরবার যখন ইলেকশন লড়েছি আমি কিছুই জানতাম না কীভাবে ইলেকশন লড়তে হয়, কী করতে হয়, এজেন্ট কজন থাকে তাই জানতাম না, মানে একজন বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছু জানতাম না। এখন আমাকে তার উপরে কর্মীদেরকে বোঝাতে হয়। কিন্তু যারা বলছে ট্রেনিং, যে আপনাদের চ্যানেলে যার মুখ মাঝে মাঝে দেখা যায়, ঘোষবাবু, মিস্টার ঘোষ, তিনি এই কথাটি বারবার বলেন। তো তিনি তার কোন কথাটি ধরবো, আমি কোন কথাটি ধরবো না। তিনি তো একসময় বলেছিলেন সারদা সব টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রাখা ছিল, আমি সেটা ধরবো কি? তো তার বক্তব্যের স্থিরতা কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমি সারা জীবন শিখি, আমি সব জানতা ঘটোৎকচ নই, আমি সব জানি না, আমি শিখি, অনেক কিছু শেখার ইচ্ছে আছে আমার। রাজ্য কিভাবে চালাতে হয় সেটাও শেখার বিষয় আছে। 26-এ যদি এরকম কোনো সুযোগ বা ইয়ে আসে আপনি তৈরি? আমরা তৈরি, আমি নই। আমি আমিতে বিশ্বাস করি না, আমিত্বে বিশ্বাস করি না। আমি ভারতীয় জনতা পার্টির অনেক ইটের মধ্যে একটা সামান্য একটা ইট মাত্র। ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ অট্টালিকা, সেই অট্টালিকার আমি একটা সাধারণ ইট। সুকান্ত দাস, সিপিআইএম বারবার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তলে তলে একটা সেটিং আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আর আমাদের কতটা সেটিং আছে সে তো প্রমাণ সাপেক্ষ, ওনারা অভিযোগ তুলতেই পারেন। কিন্তু আমরা তো সেদিন দেখলাম যে দিল্লিতে, মুম্বাইতে পাশাপাশি সীতারাম ইয়েচুরি, অভিষেক ব্যানার্জি পাশাপাশি বসে মিটিং হচ্ছে, একসাথে ফিশ ফ্রাই না কী সব খাওয়াও হচ্ছে। এবং সবথেকে বড় কথা, যে দাবিগুলো, যে ম্যানিফেস্টোে তৃণমূল কংগ্রেস দিতে ভয় পাবে, সেই তৃণমূল কংগ্রেসের সেই অলিখিত ম্যানিফেস্টোগুলো সিপিএম দিচ্ছে। 370 ধারা আবার ফিরিয়ে আনা হবে, এটা তৃণমূল দিতে ভয় পাবে। কিন্তু তৃণমূল মনে মনে চায় যে 370 ধারা বাতিল করে 370 ধারা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা হোক। সিপিএম দিয়েছে। ইউপিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্টকে বদল করা হবে, অর্থাৎ যে চোরগুলোকে ধরা পিএমএলএ কে বদল করা হবে, মানে হটিয়ে দেওয়া হবে। সিপিএম তাদের ম্যানিফেস্টোতে লিখছে। আপনি বলুন তো, আজকে যদি পিএমএলএ অ্যাক্টকে সরিয়ে দেওয়া হয়, সব থেকে বেশি সুবিধে পশ্চিমবঙ্গে কে পাবে?
সব থেকে বেশি পিএমএলএ অ্যাক্টে অভিযুক্ত আছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। 19-এর লোকসভা ভোট, 21-এর বিধানসভা ভোট, কোনো বুথেই বীরভূমে আপনারা বিশেষ সুবিধা করতে পারেননি। তার কারণ অনুব্রত মণ্ডল জেলে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার খুব দাপুটে নেতা, তিনি জেলে। এর ফলে কি আপনারা একটা সাংগঠনিক সুবিধা পাবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মনে করে যে আমরা ভোটে জিতে গেছি মানে আমরা সব কিছু করতে পারি। প্রথম কথা হচ্ছে, ভোটে আপনি 100 বার জিতুন, 1000 বার জিতলে পরেও চুরি করার অধিকার আপনাকে ভোটে জিতে পাওয়া যায় না। কিন্তু বিরোধীদের তো অভিযোগ আপনারা ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছেন, একের পর এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করছেন, একের পর এক বিরোধী নেতাদের গ্রেপ্তার করছেন, কেজরিওয়াল থেকে শুরু করে পরের পর লোকেদের গ্রেপ্তার করছেন। এটা তো আপনারা ভোটে জেতার জন্য ভোটে আপনারা কোথাও একটা নড়বড় করছেন বলে এটা হচ্ছে। পথ চলতেই যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে এবার প্রধানমন্ত্রী কে হতে চলেছে। যে তৃণমূল করে সেও আপনার ক্যামেরার বাইরে গিয়ে বলবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, হলে ভালো, উনি ভালো লোক। এটাই ওভারঅল কনসেপশন। তবে আমাদের এগুলো কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের দেশে এই যে একটা চল হয়ে গেছে যে রাজনীতি করা মানে কামিয়ে নিয়ে কোটিপতি হওয়া। আপনি দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন, বিহার দেখুন, সব জায়গাতে দেখুন, যারা রাজনীতিতে ঢুকেছে তাদের সম্পত্তির পরিমাণ কত গুণ বেড়েছে বিগত 10, 50, কারো 50 বছরের রাজনীতিবিদ, কেউ 25 বছরের রাজনীতিবিদ। এই জায়গাটা বন্ধ হওয়া উচিত। কিন্তু এটাও তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে এই সব লোকেদেরই যেই বিজেপিতে ঢুকছে তারা ওয়াশিং মেশিনে হয়ে সফেদ হয়ে বেরোচ্ছে। আমি উল্টো এক্সাম্পল দিয়ে আমি সব জায়গাতে আপনাকেও দিচ্ছি। যখন মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, সেই সময় মুকুল রায়কে আমি পার্টি করা অবস্থায় দেখেছি 2 বার সিবিআই ডেকেছিল, 2 বার। এবং উনি গেছিলেনও, কাগজপত্র ওনার কাছে যা যা চাওয়া হয়েছিল সব দিয়ে এসেছিলেন। আজকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে, একবারও কিন্তু মুকুল রায়কে ডাকা হয়নি। আর অবস্থায় রাখার মতো অবস্থায় নেই, অবস্থায় নেই আলাদা বিষয়, কিন্তু সেটা তো এখন। কিন্তু যখন উনি তৃণমূলে চলে গেলেন তখন তো অবস্থায় ছিলেন, তো সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে তো তাকে ডাকা যেত। কিন্তু উদাহরণ তো অনেক আছে সুকান্তদা, এরকম যে বিজেপিতে গেলেই সে ওয়াশিং মেশিনে সাদা হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাও তো বন্ধ হওয়া দরকার। কেউ ওয়াশিং মেশিনে সাদা হয়ে বেরোবে না। আপনারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন, কারণ প্রত্যেকটি তদন্ত বিচার ব্যবস্থা দ্বারা হচ্ছে, কোনোটাই কিন্তু বিজেপি করাচ্ছে না। এ কি সুমোটো সিবিআই নিয়েছে বা ইডি নিয়েছে নাকি? কিন্তু কোর্ট বলেছে নেওয়ার জন্য, এনআইএ কে কোর্ট বলেছে যাওয়ার জন্য, তবে এনআইএ গেছে, নাহলে যাওয়ার কি দরকার? এনআইএ নিয়ে তো মুখ্যমন্ত্রী বলছেন যে এনআইএ রাজ্য পুলিশকে না জানিয়ে গেছে। আপনাদের দলের একজন নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনি এনআইএ এসপির সঙ্গে দীর্ঘ মিটিং করেছেন। জিতেন্দ্র তিওয়ারি ওখানে গেছিলেন, কার সাথে দেখা করেছেন? একটা বিরাট বড় কমপ্লেক্স, ওনার সাথে দেখা করেছেন বা অন্য কারোর সাথে দেখা করেছেন, সবই তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসে তপনে দাঁড়িয়ে শ্লীলতাহানির কথা বললেন, সঙ্গে সঙ্গে শ্লীলতাহানির কেস দেওয়া হলো। এ তো প্রমাণ হয়ে গেছে যে সরাসরি ক্যামেরার সামনে, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, যে মমতা ব্যানার্জি প্ল্যান করে এনআইএর উপরে শ্লীলতাহানির মামলা দেয়া করালেন। তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেশ বিরোধিতার আইন কেন লাগবে না? লাগা উচিত তো, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। শীতলকুচি, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচাচ্ছেন, শীতলকুচিতে কে প্রভোকেশন দিয়েছিল? সেন্ট্রাল বাহিনী গেলে পরে আপনারা ঝাঁটা নিয়ে ঘিরে ধরুন, তাদেরকে উচিত শিক্ষা দিন। কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মূর্খ হয়ে, বোকা হয়ে কিছু মানুষ গেছিল, তারা গুলি খেয়ে তাদের অকালে প্রাণটা গেল। শুধু এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে নানা সময় ব্যক্তিগত আক্রমণ করে, যদিও আপনি খুব একটা করেন না, কখনো তার পায়ের চোট নিয়ে, কখনো তার কপালের আঘাত নিয়ে। এই যে ভোটাররা কি এই আক্রমণকে ভালোভাবে দেখেন? বিশেষ করে সেটা তো আমাদের 21-এর ভোটে অনেকটা পরিষ্কার। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি জেনারেলি ব্যক্তিগত আক্রমণ করি না, কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী নিজে এমন কিছু ঘটনা, এমন কিছু কথা বলেন যে কথাগুলো উনি না বললেই ভালো। যেমন ওনার যে পায়ে যখন চোট এসেছিল, সেই পায়ের চোটের সময় উনি বলেন যে ওই যে একটা খাম্বা ছিল, ওখানে পিলার ছিল, তিনি বিজেপির ঘাড়ে দোষ দিলেন। এই বিজেপি দিনের আর কি খাম্বাটা কি ওখানে বসিয়ে দিল ইনস্ট্যান্টলি? আপনি বের করুন ভিজুয়ালস। এই জন্য তো উনি ট্রোলের শিকার হন। আপনাকে একটা ঘটনা বলছি, নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি আর শুভেন্দুদা দেখা করেছিলাম, ছবিটা আপনারা মিডিয়া চালিয়েছিলেন। সেদিনকার ঘটনা, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করলাম
যে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে এতটা কাটা, এতটা কাটা, এটা কেউ জানেন, কাউকে বলিনি, আপনাদের চ্যানেলে মানে প্রথমবার বলছি আমি হট করে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছিল এখানে, তো বলছে ওই রাত্রিবেলা হঠাৎ করে দেয়ালে লেগে গেছিল, কোনো প্লাস্টার নেই, কোনো সেলাই নেই। ভাষণ দেওয়ার পরের কথা বলছি, ক্রিম দেওয়া ছিল একটা, ক্রিমটাও কিছুটা উঠে যাওয়াতে আমি দেখতে পেয়েছি, নাহলে হয়তো এটাও দেখতে পেতাম না। একজন প্রধানমন্ত্রী, তার মাথা ফেটে গেছে কোনো কারণে, তিনি সেদিন রাজভবনে ছিলেন, অচেনা জায়গায় ছিলেন, কোনোভাবে লেগেছে। বাকিটা আমি বলছি না, তুলনামূলক দৃশ্য আপনি মনে করুন। লোকসভা ভোটে আপনাদের এগেনস্টে সব থেকে হেভিওয়েট প্রার্থীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে প্রার্থী দিতে এত দেরি কেন? দেখুন, পার্টির স্ট্র্যাটেজি আছে, পার্টি চিন্তা ভাবনা করছে এমন একজন প্রার্থী দেওয়ার কথা যে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে। তো সেই জন্য চিন্তা ভাবনা চলছে, সেরকম এমন প্রার্থী আমরা স্ট্র্যাটেজি ভাবছি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি চিন্তা ভাবনা চলছে। তাতে আর ভোট তো অনেক দেরি আছে, এত তাড়াহুড়োর কি আছে ওখানে? র্যাপিড ফায়ার রাউন্ডে আসি, যে ব্যক্তি সুকান্ত মজুমদার কি খেতে ভালোবাসেন? ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত? সবই খাই, কোনোটাতে আপত্তি নেই, কিন্তু এখন যেহেতু রাজনীতিতে বেশি সময় বাইরে থাকতে হয়, খাওয়ার ইচ্ছে মতো খাওয়ার জোটেও না, চাওয়ার জায়গা নেই, বাড়িতে থাকলে খুব সিম্পল খাবার পছন্দ করি আমি বেশি। দুটো বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হলে কি করবেন, রাজনীতি না অধ্যাপনা? কোনোটাই খারাপ লাগে না আমার, দুটো একই মনে হয় আমার। নাটক না সিনেমা? সিনেমা। বালুরঘাটের মতো শহর থেকে উঠেছে সিনেমা, আচ্ছা। ফুটবল না ক্রিকেট? দুটোই। ধর্ম না ফুটবল? ধর্ম। রাজ্য সভাপতি না কেন্দ্রীয় মন্ত্রী? পার্টি যা দায়িত্ব দেবে। ইস্টবেঙ্গল না মোহনবাগান? আমি মোহনবাগান সাপোর্টার, বাঙাল কিন্তু মোহনবাগান সাপোর্টার। কেন? ছোটবেলায় ওই গল্প পড়েছিলাম, খালি পায়ে ইংরেজদেরকে হারিয়েছে, তারপর থেকে আমি হচ্ছে আদ্যপান্ত, মানে বলার জন্য বলছি না, ভারত প্রেমিক আর কি। আমি আজ অব্দি পাসপোর্ট বানাইনি আমার, বিদেশ আমাকে টানে না, আমার মনে হয় যে এর থেকে ভালো দেশ হতে পারে না পৃথিবীতে। ইলিশ না চিংড়ি? দুটোই খুব ভালোবাসি, ইলিশ বেশি ভালোবাসি। সাভারকার না নেতাজি? দুজনেই, কোনো পার্থক্য নেই। এই তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়েছে। নরেন্দ্র মোদী না অমিত শাহ? নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? দুজনের কেউ না। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? দুজনেই আমার খুব কাছের এবং খুব প্রিয়। আরএসএস থেকে আসা নেতা না অন্য দল থেকে আসা নেতা? বিজেপিকে জেতাতে পারবে এমন নেতা। সুকান্তদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ আরও ভালো হোক এই কামনা রইল। ধন্যবাদ আপনাদেরকেও, ভালো থাকবেন।